২৪-এর গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভূমিধস বিজয় সেটি ছিল অভাবনীয়, একেবারে অপ্রত্যাশিত। নির্বাচনে তাদের পক্ষে রেকর্ড সংখ্যক ভোট পড়া নিয়ে সূক্ষ্ম কারচুপির কিছু অভিযোগ উঠলেও তাদের প্রার্থীরা যে নিজ যোগ্যতা বলেই বিজয়ী হয়েছেন সেটা অস্বীকার করা যাবে না। প্রায় 2 দশক প্রকাশ্যে রাজনীতি করতে না পারা সংগঠনটির এই অভাবনীয় বিজয় দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, শিবিরের সাফল্যের রহস্যটা কি? এটা কি তাদের সাংগঠনিক শক্তির প্রতিফলন নাকি অন্য সংগঠনগুলোর ব্যর্থতা? মোটা দাগে বলা যায় কারণ আসলে দুটোই। অন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলা যায়, ইসলামী ছাত্র শিবির সাংগঠনিকভাবে তাদের যে কারো চেয়ে শক্তিশালী। দলটির কর্মী সংখ্যা লীগ বা বিএনপির তুলনায় কম হতে পারে, কিন্তু যোগ্যতা, শৃঙ্খলা আর ঐক্যের বিচারে তারা বহুগুণ এগিয়ে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো শিবির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। অন্য ছাত্র সংগঠনগুলো যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক গডফাদারদের লেজুর বৃত্তি করে অবৈধ অর্থ উপার্জন করে, সেখানে শিবিরের কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি নির্ভরযোগ্য আর্থিক কাঠামো আছে। প্রথমে তাদের সাংগঠনিক কাঠামোটা দেখা যাক। প্রাথমিক পর্যায়ে দলটি মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদেরকে সংগঠনে যোগদানের দাওয়াত দেয়। এরপর যারা কর্মী হতে ইচ্ছুক তাদেরকে শিবিরের কিছু নীতিমালা মানতে হয়। বায়তুল মাল নামক একটি ফান্ডে নিয়মিতভাবে দান বা চাঁদা দিতে হয়। এই বায়তুল মালে জমানো অর্থ থেকেই শিবিরের সমস্ত ব্যয় নির্বাহ করা হয়। এই অর্থ ব্যবস্থায় সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুল মাল থাকে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন প্রকাশনীর মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত থেকে প্রাপ্ত অর্থ এই বায়তুল মালে জমা হয়। শিবিরের কর্মীরা সামর্থ্য অনুযায়ী তাদের জমানো টাকা এই ফান্ডে দান করে। অনেক সময় কর্মীদের অভিভাবকরাও প্রণোদিত হয়ে আর্থিক সাহায্য করেন, তবে শিবিরের মূল অর্থের যোগান দেয় তাদের সাবেক কর্মীরা। শিবিরের যারা কর্মী, স্বার্থী ও সদস্য থাকেন তাদেরকে ছাত্র জীবন শেষে সংগঠন থেকে ছুটি দেওয়া হয়, কিন্তু কর্মজীবনে যাওয়ার পরও একজন শিবির কর্মী সংগঠনের সঙ্গে আজীবন সংযুক্ত থাকেন। তিনি তার শাখার সাথে যোগাযোগ রাখেন এবং সংগঠনকে সহযোগিতা করতে নিয়মিতভাবে আর্থিক সাহায্য দেন। শিবিরের অভিভাবক দল জামায়াতে ইসলামী এ ব্যাপারে তদারকি করে শিবিরের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। কেউ কোনো সমস্যায় পড়লে দলীয়ভাবেই তাকে সুরক্ষা দেওয়া হয়। সাংগঠনিক পর্যায়ে শিবিরের যে স্তরভিত্তিক কাঠামো আছে সেটাও অনন্য। কার্যত তাদের জনশক্তি 3 ভাগে বিভক্ত: কর্মী, সাথী ও রুকন। রুকন বা সদস্যরাই শিবিরের চালিকা শক্তি। তাদের দ্বারাই সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত হয়। নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন, কাজের অগ্রগতির তদারকও করেন তারা। আর রুকন হতে গেলে শিবিরের কর্মীদের ধাপে ধাপে যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হয়। এখানে কোনো স্বজনপ্রীতি বা পদ বাণিজ্যের সুযোগ নেই। এর ফলে যেটা হয়, মেধাবী ও যোগ্যরাই নেতা হিসেবে উঠে আসেন এবং দলীয় কর্মীরা নির্দ্বিধায় তাদের আনুগত্য মেনে নেন। এজন্যই শিবিরের কোনো সমাবেশ বা অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা যায় না। এছাড়া শিবির কর্মীরা নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে, শিক্ষা, আচরণ ও প্রযুক্তিগত প্রশিক্ষণে গুরুত্ব দেয় যাতে তারা আরও দক্ষ হয়ে উঠতে পারে। সংগঠনের তরফ থেকেও মেধাবী ও দক্ষ কর্মীদের উৎসাহ দেওয়া হয়। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যে অগণতান্ত্রিক ও বল প্রয়োগের রাজনীতি ছিল, সেখানে সবচেয়ে বেশি কোণঠাসা ছিল শিবির। অনেকে মনে করেন এই সময়ে শিবির গুপ্ত রাজনীতিতে জড়িয়ে পড়ে, তবে বাস্তবতা হচ্ছে 90-এর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই শিবিরের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ ছিল। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামায়াতের জোট সরকারের সময়টা বাদ দিলে প্রায় 2 দশক শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া হয়নি। রাজনৈতিক এই সিদ্ধান্ত অবশ্য শিবিরকে দমিয়ে রাখতে পারেনি। এ সময় বিভিন্ন কৌশলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে শিবির এমন পদ্ধতি বেছে নিয়েছিল যেটি পরবর্তী সময়ে সমালোচিত হয়েছে গুপ্ত রাজনীতি হিসেবে। কিন্তু এই অপ্রকাশ্য রাজনীতি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি শক্তি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। কয়েক দশকের চর্চার মাধ্যমে শিবিরের এই গুপ্ত রাজনীতির বিস্তার এতটাই শক্তিশালী ছিল যে ছাত্রলীগের কঠোর প্রভাব ও নিয়ন্ত্রণের মধ্যেও সেটি প্রকাশ্যে আসেনি, বরং ছাত্রলীগের ভেতরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা তাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। এই অবস্থানকে কাজে লাগিয়ে শিবিরের কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক অনুষ্ঠানে সম্পৃক্ত থেকেছে ও শিক্ষার্থীদের নানা ধরনের আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেদের এই শক্ত অবস্থান তৈরি করার কৌশল ছিল শিবিরের একটা বড় বিনিয়োগ, এবং এই বিনিয়োগ বৃথা যায়নি। ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা কিন্তু শিবিরের অতীত ভুলে তাদের বর্তমান কাজ এবং আচরণ দেখেই ভোট দিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানেও শিবিরের একটা বড় ভূমিকা ছিল, যা পরে প্রকাশ্যে এসেছে। এ সময় সাধারণ শিক্ষার্থী রূপে শিবির গোপনে তার পুরনো রাজনৈতিক অবস্থান ধরে রেখেছিল।
ছাত্র জনতার আন্দোলনে শিবির প্রকাশ্যে কোনো ভূমিকা না নিলেও পরে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ভিড়েই তারা মিশেছিল প্রবলভাবে। আর আওয়ামী লীগের পতনের পর শিবির তো এখন প্রকাশ্যেই রাজনীতি করছে এবং অভাবনীয় সাফল্যও অর্জন করেছে। যদিও তাদের সফলতার পেছনে জামায়াত প্রভাবিত প্রশাসনের সহযোগিতামূলক মনোভাব আছে বলে সন্দেহ করা হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের কাজ আর ব্যবহারে সন্তুষ্ট। অন্যদিকে ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক রাজনীতি কোণঠাসা থাকায় দেশ জুড়ে পরোক্ষভাবে একটা ইসলামী আদর্শের আকাঙ্ক্ষা বিস্তৃত হয়েছে। গণঅভ্যুত্থানের পর শিবিরের এই উত্থান আসলে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। আবার কেউ কেউ মনে করেন একসময় শহুরে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে সাংস্কৃতিক ভিত্তি ছিল সেখানে বড় একটি পরিবর্তন ঘটে গেছে। এসব পরিবারের সন্তানেরা এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশের বিশ্ববিদ্যালয়কেই বেছে নিচ্ছেন। তাদের জায়গায় চলে এসেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এবং গ্রাম মফস্বলের স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীরা, যাদের অনেকের উঠে আসার পেছনে শিবিরের সাংগঠনিক কর্মসূচি ও পরিকল্পনা বড় ভূমিকা রাখে। এর ফলে ক্যাম্পাসে শক্ত ভিত তৈরি করাটা শিবিরের জন্য অনেক সহজ হয়ে গেছে। শিবিরের জনপ্রিয়তা এবং সাফল্যের পেছনে তাদের সাংগঠনিক দক্ষতা, পরিকল্পনা ও প্রস্তুতি যেমন ভূমিকা রেখেছে, তেমনি একই ক্ষেত্রে অন্য রাজনৈতিক পক্ষগুলোর ব্যর্থতাও সমান দায়ী। যেখানে গত এক বছর শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শিবির বহুমুখী কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেখানে ছাত্রদল বা অন্য দল সংগঠনগুলো বলতে গেলে বসেই থেকেছে। উল্টো এসব দলের নেতারা চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছে। অবশ্য শিবিরের অর্থনৈতিক কাঠামো এখানে একটা বড় ভূমিকা রেখেছে। অন্য সংগঠনগুলোর তো শিবিরের মতো নিজস্ব অর্থনৈতিক বন্দোবস্ত নেই যে তারা নিশ্চিন্তে প্রচারণা চালিয়ে যাবে। সেই সঙ্গে নির্বাচনের অন্তত 6 মাস আগে শিবিরের প্যানেলে কারা নেতৃত্বে থাকছে সেটি নিশ্চিত করা হয়, যাতে তারা শিক্ষার্থীদের সাথে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে পারে। ডাকসুর ভিপি সাদিক কায়েমকে তো প্রায় ব্র্যান্ডিং করে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা হয়েছিল। সেদিক দিয়ে শিবিরের প্রতিদ্বন্দ্বীরা ছিল অনেক পিছিয়ে, বিভক্ত, অগোছালো এবং কার্যত পরিকল্পনাহীন। নির্বাচনের তফসিল ঘোষণার পরও তারা প্যানেলের প্রার্থিতা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে শিবির ততদিনে ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে, নিজেদের পরিকল্পনা জানিয়েছে, কিন্তু প্রস্তুতি ও পরিকল্পনায় পিছিয়ে থাকায় অন্যরা সেই সময়টুকুই পায়নি। শিবিরের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ছাত্রদলের ছাত্রলীগ হয়ে ওঠার আশঙ্কা। জাতীয় নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র দলের পুরনো রূপ সামনে আসতে পারে, এমন একটা ভীতি কাজ করেছে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে। ছাত্রলীগের নিপীড়নের দুঃস্বপ্ন এখনও সাধারণ শিক্ষার্থীদের মনে গেঁথে আছে। তারা মনে করছে শিবির অন্তত তাদের সেই দুঃস্বপ্নে ফিরিয়ে নিয়ে যাবে না। শিবির এখন তাদের প্রচলিত ধর্মীয় রাজনীতি থেকে বের হয়ে একটা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সাফল্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। তবে আজ হোক কাল হোক তাদেরকে উদারতা এবং দলীয় আদর্শের মধ্যে একটাকে বেছে নিতে হবে। তখন তারা কি করবে সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।